নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প নষ্ট চাহিদা পূরণ। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো নষ্ট চাহিদা পূরণ। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। রাত গভীর থেকে আরো গভীর হচ্ছে। অরিন্দম বইয়ের পাতায় মগ্ন। মেঘনা এক সময় তার পাশে এসে বসে। তার চোখে এক ধরনের কৌতুকময় চাহনি। সে কিছু বলতে চাইছে, কিন্তু কি বলবে যেন খুঁজে পাচ্ছে না। অরিন্দম, এই বই থেকে এবার একটু বিরতি নাও না। অরিন্দম চোখ তুলে মেঘনার দিকে তাকায়। কেন, কিছু দরকার? আলতো করে হাসে মেঘনা। দরকার বলতে হ্যাঁ, আসলে রাতটাকে উপভোগ করার জন্য তোমার এই বইটাকে একটু ছাড়তে বলছি। চলো না একটু ছাদে যাই। অসন্তুষ্ট ভঙ্গিতে অরিন্দম বলে, ছাদে এই সময়? আবার কি গজব? মেঘনা চোখের ইঙ্গিত করে। আসলে জানো তো, আমার মনে হয় এই নীরব রাতের একটি নিজস্ব ভাষা আছে, আর আমরা সবসময় দিনের কোলাহলেই মগ্ন থাকি। রাতের নীরবতা কিভাবে আমাদের কিছু বলতে চায় সেটা কখনো শুনি না। অরিন্দম একটু বিরক্ত হলেও মেঘনার কৌতূহলের কাছে হার মানে। মেঘনা তার হাত ধরে ছাদে নিয়ে যায়। চাঁদের আলোয় ছাদটা এক অন্যরকম অনুভূতিতে ভরে আছে। মেঘনা অরিন্দমের হাত ধরে তাকিয়ে, এই নীরবতাটা অনুভব করতে পারছো? আমার মনে হয় এই এক নিঃশব্দ উত্তেজনা। এই রাতের মাঝে কেমন একটা গভীর টান, একটা গোপন আকর্ষণ আছে। অরিন্দম মৃদু হাসে। গোপন আকর্ষণ? তুমি কিন্তু আজ বেশ রহস্যময় শোনাচ্ছ। মেঘনা হাসতে হাসতে তার একদম কাছে চলে আসে। গভীর স্বরে মেঘনা বলে, জানো, এই নীরবতা এক অদ্ভুত অনুভূতিকে জাগিয়ে তোলে। চাঁদের আলোয় নিজেকে এমনভাবে অনুভব করাই অন্যরকম। এই নীরবতায় নিজের শরীরের প্রতিটা স্পর্শকে নতুন করে অনুভব করা যায়। অরিন্দম মেঘনার দিকে তাকিয়ে থাকে। তার চোখের ভাষায় যেন এক রহস্য লুকিয়ে আছে। মেঘনার কথাগুলো তার মনেও কৌতূহল জাগিয়ে তুলেছে। অরিন্দম মৃদু হাসে। তুমিই তো বলেছ রাতের একটা আলাদা ভাষা আছে, তবে সেটা বোঝা কিন্তু সহজ নয়। আলতোভাবে মেঘনা অরিন্দমের চুলে আঙুল বোলায়। সহজ জিনিসে তো মজা নেই, বুঝলে? তোমাকে একটু একটু করে রাতের উত্তেজনা, এই রোমাঞ্চ অনুভব করতে শিখতে হবে। অরিন্দম গভীরভাবে তাকায়। ঠিক আছে, তোমার এই রাতের ফিলোসফিটা বেশ অদ্ভুত। আমি জানতাম না যে তুমি এইভাবে রাতকে উপভোগ করতে ভালোবাসো। মেঘনা মুচকি হাসে। আরো অনেক কিছুই তুমি জানো না, তবে জানার জন্য একটু চেষ্টা করতে হবে মশাই। মেঘনা ধীরে ধীরে তার শরীরের কাছে অরিন্দমকে নিয়ে আসে। বাতাসে তাদের নিঃশ্বাস মিশে যায়। সেই মুহূর্তে তারা দুইজনেই এক গভীর উত্তেজনা অনুভব করে, যেটা শুধুমাত্র এই রাতের নীরবতায় সম্ভব। রাতের নিস্তব্ধতার মাঝে চাঁদের আলো ছাদে পড়েছে। বাতাসে হালকা শীতলতার পরশ। অরিন্দম আর মেঘনা ছাদে একে অপরের পাশে দাঁড়িয়ে। এক অদ্ভুত অনুভূতি, যেন কিছু একটা ঘটে যাওয়ার অপেক্ষায় আছে। মেঘনা তার হাতটা অরিন্দমের কাঁধে রাখে। তার চোখে এক গভীর আকর্ষণ।
সে যেন কিছু বলতে চাইছে, কিন্তু মুখে না বলেই সব প্রকাশ করছে। নরম গলায় সে বলে, জানো, এই নীরবতা অনেক কথা বলে, যদি শোনার ইচ্ছে থাকে। এই নীরবতা আমাদের মধ্যে যে দূরত্ব আছে সেটা কমিয়েও দেয় অরিন্দম। আজ শুধু চাঁদের আলো আর এই গভীর রাতে নীরবতা আমাদের সাক্ষী। অপলক দৃষ্টিতে অরিন্দম তাকিয়ে, আমি এতদিনে বুঝতে পেরেছি তুমি রাতকে কেন এত ভালোবাসো। এই নীরবতা সত্যি আমাদের মধ্যে একটা আলাদা আকর্ষণ সৃষ্টি করেছে। আমি এতদিনে বুঝতে পারছি কেন তুমি আমাকে বারবার বইয়ের পাতা থেকে ছিঁড়ে এনে রাতের আবহে টেনে আনো। মেঘনা একটু এগিয়ে এসে অরিন্দমের গলায় আলতো করে হাত রাখে। তার স্পর্শে এক ধরনের উত্তেজনা অরিন্দমের শরীর জুড়ে ছড়িয়ে যায়। মেঘনা গভীরভাবে তাকায়। এই মুহূর্তটা শুধু আমাদের অরিন্দম, বাইরে যেন আর কেউ নেই, শুধুই আমরা দুজন। জানো, অনেক সময় হচ্ছে ইচ্ছে করে এমন করে তোমার কাছে আসি যখন চারপাশের কোলাহল নেই, শুধু আমরা দুইজনে আছি এই রাতের নিচে। অরিন্দম কিছু বলার জন্য মুখ খুলতে যায়, কিন্তু মেঘনা তাকে থামিয়ে দেয়। সে তার আঙুল দিয়ে অরিন্দমের ঠোঁট স্পর্শ করে, যেন কিচ্ছু বলার নেই। অরিন্দম শান্ত গলায় বলে, তুমি যে এমন গভীর আবেগে আমাকে জড়িয়ে নিতে পারো আমি তা জানতাম না। এই নীরবতা, এই স্পর্শে এক ধরনের রহস্য আছে মেঘনা। মেঘনা ধীরে ধীরে অরিন্দমের কাছাকাছি চলে আসে। তাদের শ্বাস প্রশ্বাস একে অপরের সাথে মিশে যায়। তার চোখে সেই আবেগ, সেই আকাঙ্ক্ষা যা তাদের সম্পর্ককে আরো গভীর করে তুলেছে। আমি চাই এই মুহূর্তটা থেমে যাক, যেন চিরদিন আমরা এই রাতের নিচে, এই নীরবতার মাঝে একে অপরের মধ্যে হারিয়ে যাই। অরিন্দম তার হাত দিয়ে মেঘনার মুখ স্পর্শ করে, তার চুলগুলো আলতো করে সরিয়ে দেয়। মেঘনা তার দিকে ঝুঁকে আসে। তাদের চোখে চোখ মেলে এক গভীর আকর্ষণ অনুভব করে। সেই মুহূর্তে তাদের মধ্যে এক নিস্তব্ধ ভাষা চলে আসে, যা বলে তাদের জন্য এই রাত অনেক কিছু বদলে দিতে চলেছে। রাত আরো গভীর হয়, চারিদিক থমকে গেছে যেন। ছাদে অরিন্দম আর মেঘনা কাছাকাছি, হৃদয়ের গতি একে অপরকে ছুঁয়ে যাচ্ছে। মেঘনার চোখের ঝলক যা অরিন্দমের হৃদয়ে উত্তেজনার ঢেউ তুলেছে। মেঘনা ধীরে ধীরে অরিন্দমের গলায় হাত রাখে। তার আঙুলের স্পর্শ অরিন্দমের শরীরে অদ্ভুত এক উত্তেজনা এনে দিয়েছে। আজকে তোমার মুখটা বড্ড আকর্ষণীয় লাগছে। নরম স্বরে মেঘনা তাকিয়ে থাকে অরিন্দমের দিকে। অরিন্দম মুচকি হাসে, আমায় আকর্ষণীয় মনে হচ্ছে? আমি তো ভাবলাম তোমার পুরো মনোযোগটা ওই চাঁদের উপরে। চাঁদের সৌন্দর্য দেখে মনে হলো আজকের রাতটা আমাদের জন্যই তৈরি, শুধু তুমি আর আমি, আর এই বিশাল আকাশের নিচে যেন কেউ আমাদের দেখছে না। আমরা একে অপরের মাঝে ডুবে যেতে পারি। অরিন্দম একটু থেমে যায়, তার হৃদয়ের গতি যেন বাড়ছে। মেঘনার চোখের আকর্ষণ ধীরে ধীরে অরিন্দম তাকে আরো কাছে টানে। আজকে রাতটা আমি পুরোপুরি উপভোগ করতে চাই অরিন্দম। কানের কাছে মুখ এনে মেঘনা বলে, কোনো সীমা ছাড়া, কোনো বাঁধন ছাড়া। অরিন্দম কোনো কথা না বলে মেঘনাকে আরো কাছে টেনে নেয়। তার চোখের গভীরতা মেঘনাকে আরো মোহিত করে তোলে। তাদের দুইজনের মধ্যে এক অদ্ভুত টান অনুভূত হয়, যেন কোনো বাধা তাদের থামাতে পারবে না। মেঘনা অরিন্দমের বুকে হাত রাখে। উষ্ণতায় অরিন্দমের শরীর জুড়ে শ্বাস প্রশ্বাস মিশে গোটা পৃথিবী থামিয়ে দেয়। অরিন্দম মেঘনাকে জড়িয়ে ধরে, তার স্পর্শে গভীর আকাঙ্ক্ষা। মেঘনা চোখ বন্ধ করে অনুভব করতে শুরু করে সেই তীব্র আকর্ষণ, সেই পাগলামিটা যেটা তাকে একেবারে আচ্ছন্ন করে দিয়েছে। তোমার এই স্পর্শে আমি সম্পূর্ণ হারিয়ে যেতে চাই। এই মুহূর্ত যেন কখনো শেষ না হয়। আজকে রাতটাকে আমি মনে রাখতে চাই, বলে অরিন্দম। তুমি আমার জীবনে এক এমন আবেগের ঝড় এনে দিলে যা আমি কখনো অনুভব করিনি। মেঘনা তার ঠোঁট অরিন্দমের কানের কাছে এগিয়ে নিয়ে আসে। মুক্তির রাত, সীমা পেরিয়ে বিলীন হয়ে যাবার। হঠাৎ করেই ফোনটা বেজে ওঠে অরিন্দমের। এমন সময় আবার কি ফোন করলো জানি না, তবে ফোনটা যে আমায় ধরতেই হবে। মেঘনা বলে, না, তুমি এখন ফোন ধরবে না, তুমি এখন ফোন ধরবে না। না অরিন্দম। হ্যালো,
হ্যাঁ, কে বলছেন? কি রে, শহরে গিয়েছিস আজ কতগুলো দিন হয়ে গেল, বাবা মার খোঁজ খবর নিতে কি একটুও ইচ্ছে করে না? বাবা, তুমি এত রাতে? রাত? রাত কোথায়? ভগবান, এই ছেলের যে কি হলো! বাইরে বেরো, বেরিয়ে দেখ, সকাল হয়ে গেছে, 8টা বাজে। 8টা? ইস! ঘড়ির দিকে তাকায় অরিন্দম। এতক্ষণ ধরে বইয়ের মধ্যেই মুখ ডুবিয়ে সে বসেছিল। ইস, আর একটু আগে ডাকতে পারতে। তা কি করে ডাকবো তোমাকে আমার বাবু সোনা? আমি তো ভেবেছি তুমি ঘুমোচ্ছ, তা তুমি রাত জেগেছে গল্পের বই পড়ছো, এ কি আর আমি বুঝতে পেরেছি? হো বাবা, আমি ফ্রেশ হয়ে কথা বলি। না, তোর মায়ের সাথে কথা বল। খিরে বাবু, কবে গেছিস? ফোন নেই, এদিকে তোর বই ছেপেই যাচ্ছে সমানে। রাত জেগে কি লেখা শুরু করেছিস? বলি, কি করছিলি গতকাল রাতে? অরিন্দম বলতে পারে না। গতকাল রাতে ওর সদ্য লেখা উপন্যাসের নায়িকা মেঘনার সাথে ছাদে প্রেমালাপ করছিল। ভাগ্যিস বাবা ফোনটা করলো, না হলে হয়তো এখনো সেই রাতের ছন্দই লিখে যেত পরপর। আসলে মা, ওই রাত জেগে একটু লিখে ফেলেছি, তাই বড্ড ঘুম পাচ্ছে। ও, তাহলে এক কাজ কর, স্নানটা সেরে নে বাবা। স্নান টান সেরে তারপর না হয় একটু ঘুমিয়ে লেখালেখি কর। আরে আমাকে ফোনটা দাও। তা বাবুর গ্রামের বাড়িতে পদধূলি কবে পড়বে? অনেক বড় লেখক হয়ে গেছো বাবা, এবার একটু এসো, বাবা মাকে একটু দেখে যাও। না হলে কোন দিন দেখবে তোমারই পেনের কলমে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে অথবা মা বাবার পচা গলা দেহ উদ্ধারের ঘটনা উঠে আসছে। বাবা, এমন করে বলো না, শরীর ভীষণ টায়ার্ড। এখন রাখি, ফ্রেশ হয়ে পরে কথা বলছি। ফোনটা রেখে দেয় অরিন্দম। বইয়ের পাতার ওপরে তখনও তার সদ্য নায়িকার মুখের প্রতিচ্ছবি যেন প্রস্ফুটিত হচ্ছে। ইস মেঘনা, তুমি এভাবে আমার রাত জাগালে? হ্যাঁ, তোমাকে লিখতে লিখতে তোমার চরিত্র একেবারে আমার মানুষ পটে মিলে গিয়েছে। কি যে করব। অরিন্দম খাতাটা বন্ধ করে দেয়। লাস্ট ওই পাতাতে লেখা রয়েছিল, মেঘনা অরিন্দমের ঠোঁটে স্পর্শ করতে যায়। অরিন্দম তাকে তীব্র বাধা দেবার চেষ্টা করে, কিন্তু আজ সমস্ত অনুভূতি অরিন্দমকে ঘিরে ধরেছে। মেঘনার ঠোঁটে সে ঠোঁট রাখে, তাদের মাঝে প্রথম স্পর্শে অনুভূতির ঢেউ ওঠে। এক অসীম গভীরতায় প্রবাহিত হতে শুরু করে। ধীরে ধীরে অরিন্দম খুঁজতে শুরু করে, আবিষ্কার করতে শুরু করে তার জীবনে আসা এই প্রথম নারীটিকে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে অরিন্দম। চা করে খেতে হবে। শহরে এসে পর্যন্ত একটাও কাজের লোক সে রাখেনি, পছন্দ করে না। তবে কাজের লোকের একটা খারাপ অভিজ্ঞতা আছে ওর, ওকে সবাই আঁত পাগল বলে। লেখক মানুষ তো, এক গাদা দাড়ি গোঁফ নিয়ে সবসময় ভাবের জগতে ডুবে থাকে, কল্পনায় ভাসে। তাই অমন করেই নাকি কাজের মেয়েকে একদিন কি সব বলে বর্ণনা করেছিল। মেয়েটি কালো, তবে খুব সুন্দরী। সাহিত্যিক ভাষায় সেই কালো মেয়ের দেহের বর্ণনা শুনে মেয়েটি রীতিমতো ভয় পেয়ে কান্না কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে বেরিয়ে সকলকে ডেকে বলেছিল, এই পাগলের ঘরে আমি কাম করুম না, ও আমারে কি সব কয়, কি সব ভাষায় আমারে কি দিছে। বলেছিল অরিন্দম, হে বাবা, আমি 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 তোমায় গালাগাল করবো কেন? আসলে তুমি খুব সুন্দর, শ্যামা তরুণী, তোমার ওষ্ঠ, তোমার বক্ষ। থাক বাপু, তোমার আর ব্যাখ্যা মারতে হবে না। না না, তুই যা, এসব পাগল ছাগলকে কেন যে ভাড়া থাকতে দেয়। অরিন্দমের বদনাম আছে। বাজার ঘাট, এমনকি ফুলকপি বাঁধাকপি সবজির মধ্যেও সে সাহিত্য খোঁজে। হাতের মধ্যে নিয়ে এমন করে আদর করে যে, ও দাদা, নিতে হলে নেন, না হলে ওই আদর করতে হবে না, রাখেন, ওগুলো সবজি, আপনার বউ না। সেই অরিন্দম আজ একজন অনেক বড় লেখক। একটা পত্রিকা অফিসের সঙ্গে সে সরাসরি যুক্ত, যেখানে প্রতিদিন তার লেখা ছাপা হয়। বিনিময়ে তাকে প্রচুর টাকা পেমেন্ট করে কোম্পানি। তারাই চেয়েছে ধারাবাহিক একটা লেখা, সেই লেখাটাই লিখতে বসেছে অরিন্দম।
বলে দিয়েছে তারা সম্পূর্ণ নতুন চরিত্র সৃষ্টি করবেন, যা আজ পর্যন্ত কেউ লেখেনি বা পড়েনি। আমরা জানি স্যার আপনি পারবেন স্যার, কিন্তু আমার পক্ষে ব্যাপারটা খুব টাফ। কিচ্ছু টাফ না, আপনার মন মস্তিষ্ক সবসময় লেখা, অল টাইম আপনি কল্পনা করেন। তা না হলে বলে ওরা ওদের মধ্যে হাসাহাসি শুরু করেছে। আপনারা হাসছেন না মানে আপনার কাজের মেয়েটির হিস্ট্রিটা সম্পর্কে আমরা জানি, তাই সেটা নিছক পাগলামি করে। ঠিক আছে ঠিক আছে, সেইভাবেই তৈরি করুন না আপনার গল্পের নায়িকাকে, আমি চেষ্টা করব। চায়ের দোকানে চা খেতে গিয়েছে অরিন্দম। দাদা আজকের পেপারটা আছে? হ্যাঁ এই তো। কি ব্যাপার বলুন তো দাদা, চোখ মুখ বসা, রাতে ঘুমননি? চায়ের দোকানদার পেপার হাতে ধরিয়ে বলে, আর বলবেন না, ধারাবাহিক উপন্যাস লিখছি, রাত জেগে লিখতে হয় তো, তাই আপনার না ঘুমিয়ে মাথায় এসব আসে? সব সময় আসে। এই যে আপনার ফুটন্ত চা, এটার মাধ্যমে উপন্যাস আসতে পারে। মাফ করবেন দাদা, আপনি এখানে লিখতে বসেন না, আমার কাস্টমার ভাগবে। চা খেয়ে অরিন্দম বাড়ি আসে। একটু শুয়ে নিতে হবে, শরীরটা ঝরঝরা না করলে ভালো লাগছে না। খাটে শুতে যাবে এমন সময় দেখতে পায় ওর উপন্যাসের সেই পৃষ্ঠাটা, লাস্ট যেখানে লিখে রেখেছিল, তার পাতাটা খোলা। ইস, কে খুললো? বন্ধ করে দেয় অরিন্দম। ফোনটা বেজে ওঠে আবার। হ্যাঁ মা বলো। হ্যাঁ খেয়ে এসেছি, ডিম টোস্ট আর চা খেয়ে এলাম। বড্ড ঘুম পাচ্ছে মা, ঘুমোবো। কি? ঠিক আছে, আমি অফিসে কথা বলে দেখি। হ্যাঁ ছুটি পেলে যাব বলছি তো, রাখি। স্যার একটা দরকার ছিল। আরে অরিন্দম এসো এসো এসো। ওহ তোমার লেখাটা পড়লাম, জাস্ট মানে অসাধারণ। আমি আমি এতটা আশা করিনি যতটা তুমি আমায় দিয়েছো। হ্যাঁ অনেক ধন্যবাদ স্যার। আরে তোমার চেকটা নিয়ে যাও। নগদ অনেকগুলো টাকার চেক হাতে পায় অরিন্দম। স্যার একটা আর্জি ছিল। বলে ফেলো। বলছি স্যার কদিনের জন্য ছুটি চাই, গ্রামের বাড়ি যাব। আসলে বাবা মাকে দেখিনি অনেক দিন, শহরে আসার পর থেকে কাজের প্রতি এতটাই মনোযোগ দিয়েছি যে। আরে ঠিক আছে ঠিক আছে, তাছাড়া আমিও ভাবছিলাম তোমাকে কদিন ব্রেক নিতে বলবো। এত বড় একটা ধারাবাহিক উপন্যাস লিখে দিয়েছো, তোমার এই উপন্যাস মাস 6 চলবে, পরপর ধারাবাহিকভাবে আমরা প্রকাশ করব। অ্যাডভান্স তুমি পেমেন্ট পেয়ে গেছো, 6 মাস পর পুরোটা পেয়ে যাবে। এরপরে কিন্তু আরো নতুন কিছু। হ্যাঁ স্যার, তবে একটু বাইরে বেরোলে, আবহাওয়া পরিবর্তন হলে হয়তো আরো নতুন কিছু ভাবতে পারবো, লিখতে পারবো। আরে অবশ্যই। 15 দিন চলবে তো? হ্যাঁ স্যার, দৌড়বে। ছুটি নিয়ে অরিন্দম গ্রামের বাড়ি যায়। বাবা মা তখন বসে রয়েছেন উঠোনের ওপরে। বাবা আগে চাষবাস করতেন, এখন লোক দিয়ে করান। মা ঘর সামলান। বাড়িতে 2 বোন ছিল, বিয়ে করে একজন রয়েছে মাদ্রাস, একজন রয়েছে বিহার। বছরান্তে ওই ভাইফোঁটার সময় আসে, যদিও সব সময় অরিন্দম সেখানে প্রেজেন্ট থাকতে পারে না। এই যা। মা ঘরের কাজ করতে করতেই উঠোনে এসে বসে চা খাচ্ছিল। বাবা ফারফরমাইশ দিচ্ছিল কর্মচারীগুলোকে। এমন সময়ে আলের পথ ধরে ঘাড়ে ব্যাগ নিয়ে ছেলেকে আসতে দেখে চোখ ফেটে জল বেরিয়ে আসে ওই বৃদ্ধ বৃদ্ধার। বাবু, বাবু এসেছে। কি গো, কি বলছো? আরে আরে বাবু। দুইজনেই উঠে আসেন। কেমন সারপ্রাইজ দিলাম। ভালো করেছিস বাবা, কতদিন তোকে দেখিনি। মা বাবা দুইজনই কাঁদতে কাঁদতে ছেলেকে জড়িয়ে ধরলেন। এই দেখো, এইটাই তোমাদের ওপর আমার রাগ ধরে। হ্যাঁ তো ইমোশনাল কেন হয়ে যাও? ঠিক আছে চলো ঘরে চলো। ঘরে আসে অরিন্দম। অনেকদিন পর ছেলে এসেছে বলে আজ বিরাট বড় রান্নার আয়োজন হচ্ছে। এই পজা, যা যা তো যা, ওই শ্যামলার দোকান থেকে 2 দেশি মুরগি নিয়ে আয়, ছেলে আমার খেতে খুব ভালোবাসে। আর শোন, শ্যামলকেও একটু আসতে বলবি। শ্যামল? আরে তো শ্যামল কাকা পোল্ট্রি খুলেছে, দেশি মুরগির। বাহ, সে তো খুব ভালো কথা। হ্যাঁ আরো কিছু ভালো কথা আছে, যেটা শ্যামল আসুক তারপর বলবো। দুপুরবেলা রসিয়ে খায় অরিন্দম। ভাজা মুগের ডাল, বেগুনি, রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, কষা মুরগির মাংস, আমের চাটনি,
মায়ের হাতের তৈরি মিষ্টান্ন, আর ওই দামোদর কাকার দোকানের মিষ্টি দই। আহা হা হা, একেবারে টাটকা গরুর দুধের বাড়িতে পাতা মিষ্টি দই। আঙুল চেটে পুটে খায় অরিন্দম। খাবার শেষে এক গ্লাস লস্যি এগিয়ে দেয় মা। নে এটা খা, হজম হয়ে যাবে। মা, বদ হজম হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না, খা তো। এখানে এলে এখানকার জল আবহাওয়ায় সব ঠিক হয়ে যায়। তাছাড়া কত রোগা হয়ে গিয়েছিস বলতো, খাওয়া দাওয়া ঠিকঠাক করিস না নাকি বাবা? সারাদিন বোধহয় ওই লেখার মধ্যে মুখ ডুবিয়ে বসে থাকিস। অরিন্দম হাসে। কি যে বলো। সন্ধে গড়াতেই বেশ বড় বড় তেলে ভাজা খায় সে। চপ, সিঙ্গারা, বেগুনি পেটে অনেক দিন পড়ে না। জামবাটির এক বাটি মুড়ি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আদা কুচি আর সর্ষের তেল দিয়ে মাখা, তার সাথে 1 কাপ গরম দুধের চা আর ওই তেলে ভাজা। খেতে খেতে হঠাৎ করে বাবা বললেন, তা বাবা, এইবার সংসারী হও নাকি? ও, তুমি এই কথা বলার জন্য আমাকে শহর থেকে এনেছো? আরে না রে বাবা, তোর বয়সটা কত হলো দেখেছিস তো? 35 বছর। তাই মা, আমি বুড়ো হয়ে গেছি বলো? মাথা চুল পেকে গেছে। তা তো পাকবেই বাবা। শোনো, আমরা মেয়ে আগেই ঠিক করে রেখেছি। কি? আমাকে না জানিয়ে? কেন, তোমার আপত্তি আছে? শহরে কাউকে পছন্দ করে রেখে এসেছো? তাহলে বলো, তার সঙ্গেই দিতে আমরা রাজি। তবুও তোমাকে এবার সংসারই আমরা করেই ছাড়বো। করে এই জমি জামা সব তোমার নামে বিক্রি করে কাশিবাসী হব। তাহলে তুমি বিয়ে আরো করবো না? মানে মানে বিয়ে করে বউ নিয়ে আমি শহরে যাব? পাগল হয়েছো? এখানেই থাকবে। হোমা, আজকালকার মেয়ে, তুই বিয়ে করে নিয়ে যাবি না? মানে থাকে নাকি তা বুড়ো শ্বশুর শাশুড়ির সঙ্গে? তাহলে কেমন মেয়েকে তোমরা আনছো? না না, অমন মেয়ের সঙ্গে বিয়ে করবো না। দেখেছো, আমি জানতাম ছেলে আমার এই কথাই বলবে। মাধবী, আমার ছেলেকে আমি চিনি। তাই তো, ছেলের গুণ দেখলে তোমার ছেলে, আর যত দোষ আমার বেলায়। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। বলি, তা বাবা, তোমার জন্য যে পাত্রীকে ঠিক করেছি তার নাম সুন্দরী। সুন্দরী? হ্যাঁ, তুমি দেখেছো তাকে জন্মাতে। তোমার থেকে বেশ ছোট, তাও বছর 15 হবে। কি বলছো বাবা? ওই বাচ্চা মেয়েকে দিয়ে? বাচ্চা মেয়ে নয়, সে এসেছে। সুন্দরী, সুন্দরী বলে বাবা হাঁকাই মারতেই সুন্দরী বেরিয়ে আসে। অরিন্দমের চোখে ধাঁধা লেগে যায়। কি সুন্দর দেখতে মেয়েটা। গায়ের রংটা ফর্সাও না কালোও না, পান পাতার মতো মুখ, মাথায় বড় করে খোপা বাঁধা, পরনে হলুদ আর ডুরে কাটা শাড়ি, ব্লাউজটার রং বোধহয় ডিপ নেভি ব্লু হতে পারে। হাতে কাঁচের চুড়ি, ছোট্ট একটা কালো টিপ, কানে ছোট ছোট দুটো কানের দুল আর একটা চেন, ঠোঁটে হাসি, আর পাশেই দাঁড়িয়ে রয়েছে। আরে আরে প্রফুল্ল কাকা? হ্যাঁ, প্রফুল্ল কাকারই মেয়ে। ছুটে গিয়ে অরিন্দম প্রণাম করে, আর অন্যদিকে সুন্দরীও এসে প্রণাম করে অরিন্দমের বাবা মাকে। আমরা আগে থেকেই কথাবার্তা ঠিক করে রেখেছি। তাছাড়া এই পাগলি যে তোকে মনে মনে ভালোবাসে সে তো আর আমরা জানতাম না। মানে মানে শোন। আর বলিস নে বাবা, গেল বছর ওই যে শিবরাত্রির সময় পাগল মেয়েটা শিবের মাথায় জল ঢালছে, আমি তো ওর পেছনেই ছিলাম। কেউ আর ছিল না তখন, সবাই পুজো দিয়ে চলে গিয়েছে। উনি একেবারে 4 প্রহর জল ঢেলেছেন সেই রাত 3টের সময় উঠেও। আমারও কি মনে হয়েছিল, মন্দিরে একটু ঠাকুর দর্শন করতে গিয়েছিলাম। ব্রহ্ম মুহূর্তে নাকি দেবতা দর্শন করা ভালো। ওমা, সেখানে গিয়ে শুনি পাগলি একা একা বিড়বিড় করছে, আর এই বলে মাথায় জল ঢালছে যে তোকে চায়। এইবার বলতো, আমি নিজে মা হয়ে যখন শুনতে পেরেছি, আমি কি আর না করতে পারি? মেয়ের সামনে কথা বলতেই সুন্দরী ছুটতে গিয়ে বাবার পেছনে মুখ লুকায়। এদিকে আয় আয়, ভয় পাস না। অরিন্দম, যা, তুই ওর সঙ্গে আলাদা কিছু কথা বলতে হলে বলে নে। অরিন্দমের তো যা হওয়ার হয়ে গেছে সুন্দরীকে দেখেই। ওর আর কথা বলার বাকি থাকে কিছু? বাবা, আমি আর কি বলবো, তোমরা যা ভালো বোঝো। দেখেছ, আমার ছেলে। আমি জানি ও তোমার ছেলে। এখন যদি ছেলে বলতো না আমি শহরে কাউকে ভালোবাসি, আমার ছেলে হয়ে যেত। আবার ওরা হাসাহাসি করে। তাহলে দাদা, বিয়েটা আমি 7 দিনের মধ্যেই ছেলের বিয়ে দেবো।
15 দিন ছুটি নিয়ে এসেছে, এর মধ্যে ছেলের বিয়ে হবে, না হলে আবার কবে আসবে তার নেই ঠিক। ততদিন আমার মাটা বুড়ি হয়ে যাবে। কি রে সুন্দরী, খুব পছন্দ না আমার ছেলেটাকে? সুন্দরী আবার লজ্জায় মুখ ঢাকে। আচ্ছা, তুমি কতদূর পড়াশোনা করেছো? জিজ্ঞেস করে অরিন্দম। সুন্দরী থতমত খেয়ে তাকায়। প্রফুল্ল কাকা বললেন, ও সেকেন্ড ইয়ার পড়ছে। ঠিক আছে, কিন্তু এই সময় বিয়ে করলে ওর পড়াশোনার অসুবিধা হবে না? কেন অসুবিধা হবে বাবা? ডিস্টেন্সে পড়াশোনা করছে তো, কোনো অসুবিধা নেই। তুমি আসলে পরীক্ষাটা দিয়ে নেবে খুনি। আর ওর শহরে কলেজ তো। ও, অরিন্দম যেন হাঁপ ছেড়ে বাঁচে। দিন 7 মধ্যে গ্রামের বেশ কয়েকজন লোককে নিমন্ত্রণ করে অনেকটা ধুমধাম করে বিয়েটা হয়ে যায়। বিয়ের পর অরিন্দম সরাসরি স্ত্রীকে নিয়ে তার বাড়িতে ওঠে, অর্থাৎ ওই ভাড়া বাড়িতে। দরজা খুলতেই ব্যবসা গন্ধে কেসে ওঠে সুন্দরী। এ কি হলো বাবা, কি ধুলোর গন্ধ গো! দরজা জানলা সব খুলে রেখে যাওনি? খেপেছ? চোর ছাচোটের উৎপাত এখানে। ভেঙে টেঙে আমার দামি জিনিস চুরি করে নিয়ে যাবে। বাহ, বহু মূল্যবান জিনিস তো তোমার কাছে আছে। সুন্দরী ইশারা করে দেখায়। সারা ঘর বইয়ে ছড়াছড়ি। তুমি বুঝতে পারছো না এগুলো কত গুরুত্বপূর্ণ জিনিস। অনেক তথ্যের বই আছে আমার কাছে। এই তুমি একটু বসো, হ্যাঁ, আমি না চট করে বাজারটা সেরে আসি। যাও। ঝাঁটা কোথায়? ওই তো। ইস, ঝাঁটার কি ছিঁড়ি ম্যাগো, ঝাঁটা নিয়ে আসবে। সুন্দরী দরজা জানলা সব খুলে ঘর পরিষ্কার করে। সারা ঘরেই ধুলো ছিল। কোমরে কাপড় বেঁধে ঘর পরিষ্কার করছে দেখে বেশ কয়েকজন পাড়া প্রতিবেশী ওর দিকে তাকায়। তুমি কে বাছা? আমি আমি ওর ওর আমি ওর বউ। ও, পাগলটা বিয়ে করেছে? যাক, ভালো হয়েছে। না হলে রাত বিরেতে ছাদের ওপরে গিয়ে কার সঙ্গে যে বিড়বিড় করতো, আমরা তো ভাবতাম সালা বড্ড পাগল। এই লেখকরা এরমই হয়। খুব কষ্ট লাগে সুন্দরীর, ওর বরকে পাগল বলেছে বলে। মানুষটার লেখা অনেক গল্প ও পড়েছে। কই, ওরকম তো নয়। রাগ হয় ওই প্রতিবেশীর ওপরে। দুপুরবেলায় মাছের ঝোল ভাত রান্না করে ফেলে সুন্দরী। চাল ডাল মজুদ ছিল, আর আগুনও ছিল। এখানে অরিন্দম নিজে খায় বলে একটা গ্যাসও রেখেছে। খাওয়া দাওয়ার পর অরিন্দম ঘরে এসে বলে, বাহ, পুরো ঘরের ভোল বদলে দিয়েছ। এখন একটু জম্পেশ করে ঘুমাবো। হ্যাঁ গো, ওই টেবিলের উপরে একটা বড় মোটা খাতা দেখলাম। খাতা? খাতা কি করে? হোমা, ওই তো। অরিন্দম ছুটতে আসে টেবিলের কাছে। কিছু করেছো? না না, পাতাগুলো খোলা ছিল, আমি ঝেড়ে ঝুড়ে আবার বন্ধ করে রেখেছিলাম। আমি তো ভাবলাম তুমি হয়তো খেয়ে দিয়ে এসে আমার আগেই পাতাটা খুলেছ। না, ডায়েরিটা তো আমি স্যারকে দিয়ে এসেছিলাম। এটা তো উপন্যাস, ধারাবাহিকভাবে লেখা। এটার বদলে তো আমি টাকা পেয়েছি স্যারের কাছে। এটা কি করে, কি বিড়বিড় করছো? কিছু না। 1 সেকেন্ড, আমি একটু ফোন করে আসি। হ্যাঁ, শোনো। কি গো? অরিন্দমা দাঁড়ায় না। সুন্দরী শুয়ে পড়েছে, চোখে বেশ ঘুম নেমে এসেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। অরিন্দম, এটা কিন্তু ঠিক হলো না। কি স্যার? বিয়ে করেছো আমাদের বললে না? হো, ওকে নিয়ে যাবো খুনি দেখা করাতে। বলছি স্যার, আমি লেখাটা আপনাদেরকে দিয়ে এসেছিলাম না? লেখা? কোন লেখা বলো তো? স্যার, ওই ধারাবাহিক উপন্যাসটা যেটা আপনার পত্রিকায় ছাপার কথা। ও হ্যাঁ 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 হ্যাঁ, দিয়ে গেছো তো। কিন্তু দুর্ভাগ্যবশত যে প্রিন্ট আউটটা করতো সে মারাত্মকভাবে অসুস্থ, শুরুই করতে পারেনি 1 পাতাও লেখা। তবে তুমি চিন্তা করো না, তোমার সঙ্গে আমাদের যা কন্ট্রাক্ট আছে সেই বেসেই কাজ হবে। পরবর্তীতে তোমাকে কোনো টপিক দেওয়া হবে যার মাধ্যমে তুমি কাজ করতে পারবে। সে না হয় বুঝলাম স্যার। আসলে কি গো? স্ত্রীর ডাকে ঘরে চলে যায় অরিন্দম। স্ত্রী তখন এলো চুলে, শাড়ির আঁচল ছড়িয়ে এমন করে বিছানায় শুয়ে রয়েছে। অমন অবস্থায় যে কোনো পুরুষ মানুষই নিজেকে আর আটকে রাখতে পারবে না। দরজা বন্ধ করতেই হঠাৎ একটা দমকা বাতাস জানলার ভেতর থেকে ঢোকে। বাবা, অসময়ে আকাশে মেয়ে গেল কোত্থেকে? তাই তো দেখছি। তুমি কোথায় যাচ্ছ?
চুপ করে শো। বুকে মাথা রেখে চুপ করে শুয়ে থাকে সুন্দরী। অরিন্দমের মনে হচ্ছে আজও সংসারটা পূর্ণ হয়েছে। এরপর ছেলেপুলে হবে, কচি কাঁচায় ঘর ভরে যাবে, তারপরে শহরে একটা বাড়ি ঠিক করে বাবা মাকেও এনে তুলবে। আমি আসলে ভাবতেই পারিনি যে শহরে গিয়ে এমনভাবে আমার বিয়ে হয়ে যাবে। তুমি? আমিও তো বুঝতে পারিনি। ছোটবেলা থেকেই তোমায় ভালো লাগতো, তাই। হো হো, দুষ্টুমি। অরিন্দম ভালো করে শক্ত করে জড়িয়ে ধরে সুন্দরীকে, বলে, সত্যি তোমায় পেয়ে আমি সত্যি খুব খুশি। আমি আমি কখনো তোমায় ছাড়বো না। হঠাৎ করে এই টেবিলের ওপর রাখা খাতার পৃষ্ঠাটা কোন এক অচেনা অজানা দমকা হওয়ায় এদিক ওদিক উঠতে শুরু করে। হে কি, তোমার খাতাটা? ও, আমি বন্ধ করে দিয়ে আসি, দাঁড়াও। খাতাটা বন্ধ করে অরিন্দম তার উপরে পেপার ওয়েট চাপিয়ে দেয়। সন্ধে গড়াতেই অরিন্দমের অফিস থেকে ফোন আসে। আজকে আমার একটা ফোন এসেছে, আমি একটু স্যারের সঙ্গে দেখা করে আসি। কিন্তু আকাশে খুব মেঘ করেছে, আমার যে বড্ড ভয় করছে গো, একা একা থাকবো কি করে? হট করে লোডশেডিং হয়ে যায়, আর কোথা থেকে যেন হাওয়া, বৃষ্টি, বজ্র সব ঘিরে ধরে এই বাড়িটাকেই। ইস, ওয়েদারটা এমন কি করে হয়ে গেল? দেবী তো ভালো ছিল, ঘরের মধ্যে একটা মোমবাতিও নেই। এই তুমি না চুপ করে একটু বসো, এই পাশেই দোকান, আমি আমি এক্ষুনি মোমবাতি নিয়ে আসছি। না, আমায় নিয়ে চলো, আমার বড্ড ভয় করছে। লক্ষ্মীটি, তুমি না গ্রামের মেয়ে, তোমার আবার এসবে ভয় লাগে নাকি? হ্যাঁ, দাঁড়াও। অরিন্দম চলে যায় মোমবাতি আনতে। কে 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 ওখানে? সুন্দরী বুঝতে পারে টেবিলের ওপরে কেউ একটা বসে রয়েছে, যার শরীরটা বিদ্যুতের ঝলকে কিছুটা দেখা যায়। শরীরটা বেআবরু, মাথার চুলের জন্য মুখ আর চোখ ঢাকা, তবে আবরণহীন নগ্ন দেহটার মধ্যে বিদ্যুতের ঝলক লেগে রীতিমতো ভয়ের কাঁপুনি ছুটিয়ে দিয়ে যায় সুন্দরীর শরীরে। কে কে তুমি? আমাকে চিনতে পারবে না তুমি, আমি তোমার বরের প্রেমিকা। দেখো না, আমাকে ছাদে এমন অবস্থায় ফেলে চলে গেল, বাকি কাজটা পূর্ণই করলো না। কে 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 তুমি? কে? চিৎকার করতে থাকে সুন্দরী। অরিন্দম চলে এসেছে। কি গো, চিৎকার করছো কেন? সুন্দরী ছুটতে গিয়ে অরিন্দমকে জড়িয়ে ধরে, বলে, ওখানে 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 কেউ একটা আছে। কে আছে? হ্যাঁ পাগলি, কি ভুলভাল শুনেছ। এই যে মোমবাতি নিয়ে এসেছি। দেশলাই জ্বালিয়ে মোমবাতি জ্বালায় অরিন্দম, আর ঠিক সেই সময় সে দেখতে পায় সুন্দরীর চোখ মুখগুলো অন্যরকম লাগছে। শরীর খারাপ করছে তোমার? সুন্দরী, কি হয়েছে আমায় বলো। আমি 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 গ্রামের বাড়ি যাব। হোমা, এই তো এলাম আমরা, তাছাড়া সব তো মিটিয়ে এলাম। আমি তো বলে এসেছিলাম 6 মাসের আগে। আমি আমি কিছু জানি না। ও ও ও কে ও? তোমার 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 পেছনে। অরিন্দম পেছন ঘুরে তাকায়। কি বলছো? কিচ্ছু হয়নি, কেউ নেই, সত্যি সত্যি কেউ নেই। আরে বাবা, কেউ নেই। ঝড় বৃষ্টি থেমে যায়, কারেন্টও চলে আসে। তোমার রাতে আর রান্না করতে হবে না, যা ভয় পেয়ে গেছো। ওফ, তোমার সঙ্গে কি ভূত এসছে নাকি এখানে? হ্যাঁ, থাকতে নাকি গ্রামে থাকতে কাউকে গাছে ঝুলতে বাধ্য করেছিলে? কোনটা? সুন্দরী বলে, ঠাট্টা করো না, ছোটবেলা থেকে তোমাকেই চেয়েছি, শিব ঠাকুরের কৃপায় তোমাকে পেয়েছি, আবার কেন অন্য কাউকে মন দিতে যাবো? হ্যাঁ, কপট অভিমান করে সুন্দরী। অরিন্দম আলতো করে ওর থুতনি স্পর্শ করে বলে, পাগলি বউ, খাবার কিনে আনি? আমিও যাব। আচ্ছা চলো। দুইজনে মিলে খাবার কিনে এনে রাতে খেয়ে নেয়। অরিন্দম বলে, শরীরটা ভীষণ টায়ার্ড, আজকে ঘুমিয়ে পড়ি। আমি কি কিছু বলেছি তোমাকে? সুন্দরী বলে। আবার ভয় পাবে না তো? না না, তুমি আমায় শক্ত করে ধরে রাখো, তাহলে আমি ভয় পাবো না, কেমন? আর শোনো, কি হলো, ওই ওই বারান্দার লাইটটা জ্বালিয়ে রাখো, ঘরে না হয় না থাক। আচ্ছা ঠিক আছে। বারান্দার লাইট জ্বালিয়ে ঘরের লাইট অফ করে অরিন্দম সুন্দরীকে বুকের মাঝে শক্ত করে আঁকড়ে ধরে সুখের নিদ্রা যায়। কিন্তু রাত বাড়তেই
সুন্দরী বুঝতে পারে অরিন্দম ওর কাছে নেই। ছাদে দুবদাব শব্দ হচ্ছে, দৌড়ানোর শব্দ, আর অদ্ভুত অদ্ভুত কেমন সব আওয়াজ। অরিন্দম, অরিন্দম, তুই কোথায়? এখানে এসে সুন্দরী বুঝতে পেরেছে ভাড়াটিয়ারা এই যে বাড়িটা ভাড়া দিয়েছেন সেটা বেশ খানিকটা দূরে আছে। অন্তত 4-5টা বসত বাড়ি এখান থেকে দেখতে গেলে ছাদে উঠেই দেখতে হয়। তার মানে বেশ খানিকটাই ফাঁকা। আর এই নির্জন জায়গায় ফাঁকা বাড়ি থাকার একটা সুবিধে আছে স্বামী স্ত্রীর, কিন্তু এমন পরিস্থিতির সৃষ্টি হলে তো ভয় লাগবেই লাগবে। অরিন্দম, অরিন্দম, তুমি আমার সাথে কেন এরকম করলে? আমি কি করেছি? কেন এরকম করলে? মুখে চুমু দিলে, ভালোবাসানো যাও। অরিন্দম, শুনতে পাচ্ছে সুন্দরী একটা অন্য মেয়েলি কণ্ঠ, আর সেটা ছাদের ওপর থেকেই আসছে। সুন্দরী হাতে টর্চ টানায়, সিঁড়ি দিয়ে ওঠে ওপরে। অরিন্দম, অরিন্দম। একদম ছাদের ওপরে পৌঁছে সে দেখতে পায় অরিন্দম একটা মেয়ে মানুষকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে, যার পরনে বেআবরু, মাথার বড় বড় চুলে, তবে বিদ্যুতের সামান্য ঝলকানিতে তার মুখমণ্ডলটা স্পষ্ট। চোখ দুটো কোঁটা, অসম্ভব সুন্দরী রূপসী মেয়েটা, ঠোঁটের ওপর যার তিল আছে। অরিন্দম আসলে সে চুম্বন করছে সেই মেয়েটিকে, হাত দিচ্ছে তার গোপনীয় স্থানে। অরিন্দম, সুন্দরী চিৎকার করে ওঠে। অরিন্দমও ঘুরে তাকায়, কিন্তু তার চোখ দুটোর মধ্যে যেন প্রাণ নেই। সে তখনও ওই মেয়ে মানুষটার সাথেই। তুমি তুমি আমার, ওদিকে তাকিও না, এদিকে দেখো, দেখো আমি 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 তোমার নায়িকা। অরিন্দম, আমার দিকে, আমার দিকে। অরিন্দম, কি করছো? সুন্দরী চিৎকার করে ওঠে। সে আগে আসে, অরিন্দমের কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, আমি তোমার স্ত্রী। অরিন্দম, অরিন্দম। কে কে স্ত্রী? ও ও আমাকে রচনা করেছে, আমার ওপরে সম্পূর্ণ ওর অধিকার। আমি 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 ওর নায়িকা, আর আর ও আমার প্রেমিক, প্রেমিক। অরিন্দম, অরিন্দম, তুমি তুমি আমার প্রেমিক না? আমি কিছু বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না? তুমি 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 উপন্যাসের পাতা শেষ করনি অরিন্দম। আমাদের আমাদের প্রেমটা পরিপূর্ণ হয়নি অরিন্দম। এই বাড়ি, এই ছাদ, এই খোলা আকাশের নিচে আমরা একসঙ্গে থাকবো বলে শর্ত করেছিলাম, করেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে স্পর্শ করে বলেছিলে এই সব কিছু আমার। তুমি তুমি অন্ধকার হতে পারো না অরিন্দম, অরিন্দম, অরিন্দম। এগুলো আমি কি শুনছি? অরিন্দম, অরিন্দম, আমার আমার ছাড়ো। অরিন্দম বিছানা ছেড়ে উঠে বসে। গো গো করে তখনও ফোনটা বাজছে। ভোরের আলো ফুটেছে, একটা টং টং শব্দ, তার সঙ্গে রেলের আওয়াজ, সব মিলিয়ে জানান দিচ্ছে রাত্রের নিস্তব্ধতা কেটে ভোর হয়েছে। হ্যালো, কি রে, কবে থেকে পড়ে রয়েছিস শহরে? বাবা মাকে একটাও ফোন করিস না। তা অত উপন্যাস লিখলে হবে বাবা? এবার তো বাড়ি আয়। কি রে? হ্যাঁ বাবা, এবার বাড়ি যাব, সব ছেড়ে। সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।